নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের 101তম অংশ। দেখতাম রবীন্দ্রনাথও ভারী আমোদে মানুষ। একদিন আমি গিয়ে দাঁড়াতেই বললেন, তোমার বন্ধু যে মাদ্রাজিতে আদরাজি নাকি এক দক্ষিণী আইসিএস ঠাকুরবাড়ির মেয়ে বিয়ে করতে চায়, না পেলে ঠাকুরবাড়ির দৌহিত্রীতেও রাজি। তা বুবু কিছুতেই মত দিচ্ছে না। আর সব ভালো হলেও রংটা যেন আবরুষ। সে পাত্র অন্য ভালো মেয়ে বিয়ে করেছিল। আরেক দিন সন্ধ্যা হয়ে এসেছে, একটি ছোট মেয়ে কিছুতেই উঠবে না। তার মা বললেন, এই তো রবি ঠাকুর দেখা হলো, আবার বসে আছিস কেন? মেয়ে বলল, চলতে দেখিনি। সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ উঠে একটু পায়চারি করে এসে বললেন, এই তো চলতেও দেখলে, এবার তাহলে বাড়ি চলে যাও। তারপর একদিন রবীন্দ্রনাথকে বলতে শুনলাম, পাহাড় আমার ভালো লাগে না, মনে হয় চারদিক থেকে বুকের ওপর চেপে বসছে। শুনে সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। দুদিন বাদে গিয়ে দেখি বাধা ছাদা হচ্ছে, ওরা সদল বলে নেমে যাচ্ছেন। বাবা মশায়ের আর ভালো লাগছে না। তারপর দিনই চলেও গেলেন সবাই। বিকেলে একবার ওই দিকে বেড়াতে গিয়ে দেখলাম সব শূন্য, খা খা করছে। চৌকিদার কয়েকটা রোদে দেওয়া গালচে তুলছে। আমার সঙ্গে খুদি আর মীরা গেছিল। সকলে সে কি দুঃখ। ফিরবার পথে মাসিমার বাড়ি গেলাম। ওদের ছুটির অর্ধেক ফুরিয়ে গেছে। মেসোমশাই অবশ্যই অবসরনামা মানুষ, কিন্তু আলিপুরের নিউ রোডে ওদের বাড়ি তৈরি হচ্ছে, তার তদারক করা হলো চাকরির বাড়া। আপিস থেকে যদি বা বলে কয়ে ছুটি বাড়ানো যায়, নিজে বড় কড়া মনিব, তার কাছে কোনো ওজর চলে না। সত্যি কথা বলতে কি, অধ্যাপনা আমার ভালো লাগতো না। এ সত্য আবিষ্কার করে নিজেই স্তম্ভিত। আমি কেবল তৈরি করতে চাই, নতুন কিছু বানাতে চাই। কতগুলো অপগণ্ড শিশুকে অন্যের লেখা বই থেকে অন্যের দ্বারা নির্দিষ্ট পাঠ্যক্রম অভ্যাস করাতে গিয়ে আমার হাঁপ ধরত। উঁচু ক্লাসের অঙ্ক আর ইংরেজি পড়তে বেজায় খারাপ লাগতো। সারা সপ্তাহে মাত্র 2টি ক্লাস আমি উপভোগ করতাম। একটি হলো 6-7 বছরের ছেলে মেয়েদের গল্প বলা, আর একটি হলো তাদের ছবি আঁকার ক্লাস। হয় বানিয়ে গল্প বলতাম, নয়তো রামায়ণ মহাভারত থেকে মজার মজার ঘটনার কথা বলতাম। ছবি আঁকার ক্লাসে বলতাম, বাগান থেকে যা খুশি দেখে এসো বা নিয়ে এসো, তারপর সেটিকে আঁকো। এই 2টি ক্লাস ওরা বেশি উপভোগ করত, নাকি আমি করতাম জানি না। ছোট ছেলেমেয়েগুলোকে বড্ড ভালো লাগতো। ভালো অধ্যাপিকা ছিলাম না বোধহয়, তবে জনপ্রিয় হয়েছিলাম। মিস বোস গিয়ে হেমমাসিমার কাছে নালিশ করেছিলেন যে আমি ডিসিপ্লিনের ধার ধারি না। বোকা মেয়েরা পড়া না বুঝলে তাদের পাশে বসে তাদের পিঠে হাত রেখে বুঝিয়ে দিই। কমলাদি গিয়ে নালিশ করলেন আমার গল্প বলার আর ছবি আঁকার ক্লাসে বড্ড হট্টগোল হয়। হেমমাসিমার কাছেই কথাটা শুনলাম। একটুও অসন্তোষ প্রকাশ করলেন না। আমি বরং অসহিষ্ণু হয়ে বললাম, ঘণ্টা পড়লেও ওরা উঠতে চায় না। হেমমাসিমা একটু হাসলেন। সে হাসির মানে বুঝতে আমার একটুও কষ্ট হলো না। অবশ্যই ছাত্রদের খুশি করাই অধ্যাপনার একমাত্র উদ্দেশ্য নয়। আমি আবার মনে করি ওই খুশি হওয়ার উপর দিয়েই অনেক শিক্ষা পাচার করে দেওয়া যায়। সে যাকগে, ওখানে অধ্যাপনা করতে আমার ভালো লাগতো না। পালাবার পথ খুঁজতাম। ইচ্ছা করে এসেছি, কাউকে কিছু বলারও জো ছিল না। এমন সময় পথ পেয়ে গেলাম। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে গিয়ে ফিরেই আমাকে চিঠি লিখলেন। আশা অধিকারী শিশু বিভাগ পরিচালনা করেন, তিনি 1 বছরের ছুটি নিচ্ছেন। তুমি এসে 1 বছরের জন্য তার জায়গা নাও। সাধুর বলার 1 সপ্তাহ পরে চিঠিটা এলো। আর কথা নেই, কাউকে কিছু জিজ্ঞাসা না করেই লিখে দিলাম গরমের ছুটির পর থেকে শান্তিনিকেতনের কাজে যোগ দিব। রবীন্দ্রনাথ ডেকেছেন, সেই যথেষ্ট। এও যে অধ্যাপনার কাজ মনেও হলো না। মাসিমা মেসোমশাই শুনে খুব খুশি, মা হতাশ, বাবা রেগে চতুর্ভুজ। শান্তিনিকেতনের উপর বাবা হাড়ে চটা ছিলেন। যত সব লম্বা চুলো চিবিয়ে কথা বলার ন্যাকার দলের আবাস। তার উপর এরকম কথায় কথায় মত বদলানোর কোনো মানে হয় না। এদিকে বিপরীত সমালোচনায় আমি হাতে পায়ে বল পাই। হেমমাসিমার কাছে গিয়ে কথাটা পড়লাম। তারা রবীন্দ্রনাথের ভক্ত। একটুও রুষ্ট হলেন না। বললেন,
আমি তো বলেইছিলাম সোনার কুড়ুল দিয়ে মাঠ কাটা যায় না। এও হতে পারে যে অসন্তোষজনক অধ্যাপিকা নিজের থেকে খসে পড়াতে পুনরায় শান্তি বিরাজ করবে বলে একটু প্রসন্নও হয়েছিলেন। মোট কথা, তার কাছ থেকে আর তার ছেলে মেয়ে জামাইয়ের কাছ থেকে অশেষ স্নেহ ছাড়া কিছুই পায়নি। খুদিকে আর মীরাকে দলে টেনেছিলাম। তাদের সান্ধ্য আড্ডা ভেঙে যাবে বলে একটু ক্ষুণ্ণ হলেও সবাই খানিকটা স্বস্তি বোধ করছিল, এটা আমি টের পাচ্ছিলাম। মীরা আমাকে ঘোর নীল মিনে করা কাঠের মোমবাতিদান উপহার দিয়েছিল। অনেক দিন সে দুটিকে যত্ন করে রেখেছিলাম, তবে আর তাকে এত কাছে পাইনি। খুদি মহারানী স্কুলে জীবন কাটিয়েছিল। মীরা কলকাতায় এসে শিক্ষা বিভাগে, পরে গোখলে স্কুলে কাজ করেছিল। বিয়ে করে সুখী হয়েছিল, একটি মেয়ে রেখে সেও চলে গেছে। যতদূর মনে হয় মে মাসের শেষে মাসিমাদের সঙ্গে নেমে এলাম, মানে পাহাড়ের রেলে গয়াবাড়ি স্টেশন অবধি গেলাম। সেখানে মাসিমারা নেমে গেলেন। ওখানে ওদের ভাগ্নি ইলা পাল চৌধুরীদের চা বাগান আর বসত বাড়ি। দুদিন কাটিয়ে যাবেন। স্টেশনে ওরা মাসিমাদের নিতে এসেছিলেন। আমাকেও পেরাপিরি করতে লাগলো, কিন্তু আমার থাকার উপায় ছিল না। ইলা পাল চৌধুরীদের ডাকনাম টুবলি। আমাদের পুরনো বন্ধু, হয়তো বছর তিনেকের বড়। ওর বাবা বিজয় বসু ছিলেন আলিপুরের চিড়িয়াখানার অধ্যক্ষ। ছোটবেলা থেকে কত ছুটির দিন বাগানে বেরিয়ে টুবলিদের পুকুর ধারের ঘাস জমিতে বসে নানা রকম উপাদেয় সামগ্রীর সঙ্গে চা কিংবা লেমনেড খেয়েছি, তার লেখাজোকা নেই। ওইখানে বিজয় বসুর ভাগ্নে কালিদাস নাগ, তার অল্পায়ু ছোট ভাই গোকুল নাগ, হেমমাসিমার ছোট জামাই হাবল সান্যাসের সঙ্গে আলাপ হয়েছিল। অবশ্যই তাদের চাইতে প্রায় 10-12 বছরের ছোট হওয়াতে তারা সে আলাপে খুব একটা গুরুত্ব দেননি। টুবলিদের মাকে আমরা বলতাম ইন্দু মাসি, মাসিমার ননদ। তিনি আমাদেরও মাসিই ছিলেন। অবারিত দ্বার তাদের বাড়ি। সকলেরই খুব বাজনার ভক্ত ছিলেন। গোকুলনাগ চমৎকার বেহালা বাজাতেন এবং সেকালের বহু আলোচিত 4 আর্টস ক্লাবের সভ্য ছিলেন। আমাদেরকেও ধর্তব্যের মধ্যেই আনত না। ভালো কথা, বিজয় বসুকে নিয়েও তার বাড়ির লোকরা মাঝে মাঝে মহা মুশকিলে পড়তেন। গান বাজনার ধার ধারতেন না তিনি। বাড়ির লোকেরা তার সাংস্কৃতিক উন্নতিকল্পে অনেক টাকা খরচ করে তাকে চেম্বার অফ মিউজিকের কনসার্টে নিয়ে যেতেন। উনি পত্রপাঠ চেয়ারে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়তেন। এবং তার চেয়েও খারাপ হলো যে থেকে থেকে বাজনার মার্ক চড়লে নাক দিয়ে খুব জোরে ফারাত করে একটা শব্দ করে জেগে উঠে বলতেন, হ্যাঁ কি বলল? শুধু স্নানের ঘরে তাকে গুনগুন করে গান গাইতে শোনা যেত। তবে নোটনের কাছে শুনেছিলাম যে ওরা নাকি কৌতূহলবশত দরজায় কান দিয়ে শুনেছে বিজয় মিশো ঘরের ভেতর গাইছেন সা গা গাধা। গাধা খারাপ নাকি মানুষের পা?